দুপুরের দিকে খাবার দাবারের পর নির্ঝর আর মেহেরিন এসে উঠল খান বাড়িতে। মেহেরিন অনেক অবাক হয়েছে নির্ঝরের কাহিনী দেখে। মেয়েরাও হয়তো বিয়ে করলে বাপের বাড়ি থেকে এত জিনিস আনে না যা নির্ঝর এনেছে। পুরো এক গাড়ি ভর্তি জিনিসপত্র। নির্ঝরের ঘরের সব কিছু মনে হয় সাথে নিয়ে এসেছে। মেহেরিন কিছু বলতে গিয়ে ও বলল না। মিস মারিয়া মেহেরিন, নির্ঝর আর অর্ণবকে দেখে অনেক খুশি হলো। মেহেরিনের পাশের রুমটা ঠিক করা হয়েছে নির্ঝরের জন্য। নির্ঝরের জিনিসপত্র সেই ঘরে সেট করে নিয়ে যাওয়া হয়েছে। অর্ণবকে মিস মারিয়ার কাছে রেখে এসব দেখছে মেহেরিন। কি এসব? অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এনেছে নির্ঝর, যেমন তার ঘরের কোলবালিশ। এটা কি? এসব আনার কি কোনো দরকার ছিল? কিছু ম্যাগাজিন, জামা কাপড়, গিটার, এরকম আরও অনেক কিছু। মেহেরিন দেখলো বাক্স ভরে বিয়ারের বোতল ঢুকছে। সে চোখ বড় বড় করে বলল, এসব ঢুকবে না এই বাড়িতে। নির্ঝরের মুখটা অন্ধকার হয়ে গেল। সে চেয়ে রইল মেহেরিনের দিকে। মেহেরিন মুখ ঘুরিয়ে বলল, আমি যখন বলছি না তখন না। বলেই চলে যেতে নিবে তখন দেখলো আরেক সার্ভেন্ট আইসক্রিমের বাক্স নিয়ে ঢুকছে। মেহেরিন ভ্রু কুঁচকে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর মুখটা মলিন করে ফেললো। মেহেরিন আইসক্রিমের বাক্স খুলে দেখলো তাতে বিভিন্ন রকমের আইসক্রিম। তবুও ক্ষান্ত হলো না সে। আইসক্রিমের বাটি খুলে দেখলো আসলেই আইসক্রিম কিনা। নির্ঝর বিষণ্ণভাবে বলল, এগুলো সত্যি আইসক্রিম। এগুলো আনতে হয়? আমার এগুলো ভালো লাগে তাই এনেছি। সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলল, এগুলো নিয়ে ভেতরে ফ্রিজে রেখে দাও, কিন্তু একটাও বিয়ারের বোতল যেন ঘরে না ঢোকে। নির্ঝর বলে ওঠে, বিয়ারের বোতল আনতে পারবো না, এটা কি কোথাও লেখা ছিল নাকি? আনতে পারবেন তাকে কোথাও লেখা ছিল নাকি? মেহু, কোনো মতে না। বলেই বেরিয়ে গেল মেহেরিন। সার্ভেন্ট ও মালকিনের আদেশ মতো বাইরে যেতে নিল। নির্ঝর তখন হুট করেই এক বোতল বিয়ার নিয়ে ঘরে ঢুকে গেল। রিসেপশনের অনুষ্ঠান মেহেরিন আপাতত দিতে চায় না। অর্ণব এত কিছু সামলাতে পারবে না সে জানে। নির্ঝর নিজের ঘরে এসে মুখ হাতটা ধুয়ে বিছানায় সবে বসলো। ধপাস করে শুয়ে পড়লো বিছানায়। ঘরের জিনিসপত্র ঘরের আনায় এখন ঘরটাকে নিজের ঘরের মতোই লাগছে। এমনকি তার ঘরের নকল ফুলের গাছটাও এনেছে নির্ঝর। এছাড়া একটা আসল ফুল গাছও এনেছে, আর তা হলো বেলি ফুলের গাছ। এ ফুল খুব প্রিয় নির্ঝরের। গাছটা তার বাড়ির বাগানে ছিল, সেখান থেকেই নিয়ে এসে ব্যালকনিতে রেখেছে। মেহেরিনের নজর এখনও গিয়ে পড়েনি তাতে। ঘরের দরজাটা মনে হলো খুলছে। নির্ঝর একটু উঁকি মেরে তাকালো, দেখলো অর্ণব দাঁড়িয়ে আছে। নির্ঝর হেসে বলল, অর্ণ সোনা, এখানে এসো। ড্যাডি। বলেই দৌড়ে এসে পড়লো নির্ঝরের কাছে। উঠে বসে পড়লো নির্ঝরের কোলে। অর্ণব আবারও হেসে বলল, ড্যাডি। নির্ঝর হেসে অর্ণবের কপালে চুমু খেল। পকেট থেকে চকলেটের প্যাকেটটা দিল অর্ণবকে। অর্ণব তা হাত গুটিয়ে নিল। নির্ঝরের ঘরকে দেখতে লাগলো মনোযোগ দিয়ে। নির্ঝর অর্ণবের মাথায় হাত রেখে বলল, অর্ণ সোনা কি ভাবছে? ড্যাডি কেন এই ঘরে, তাই তো? অর্ণব মাথা নাড়ালো। নির্ঝর হেসে বলল, আসলে কি বলো তো অর্ণ, ড্যাডি আর অর্ণব যখন ঘুমাবে তার আগে তারা অনেক লাফলাফি করবে, নাচবে, হইচই করবে, তাই না? অর্ণব মাথা নাড়ালো। নির্ঝর এক হাত দিয়ে অর্ণবকে জড়িয়ে ধরে বলল, তখন যদি মাম্মি সে ঘরে কাজ করে তাহলে তার কাজে অসুবিধা হবে না, তাই তো? যখন মাম্মি কাজ করবে তখন ড্যাডি আর অর্ণ সোনা এখানে ঘুমাবে, ঠিক আছে? অর্ণব একগাল হেসে মাথা নাড়ালো। নির্ঝর অর্ণবের চকলেটের প্যাকেট খুলে দিল। তখন গাড়ির শব্দ এলো। নির্ঝর অর্ণবকে নামিয়ে উঠে দাঁড়ালো। অর্ণবের হাত ধরে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে দেখলো গাড়ি ঢুকছে বাড়িতে। এ সময় কে এলো? নির্ঝর ভ্রু কুচকালো। অর্ণব চকলেট মুখে রেখে বলে ওঠে, নীলব। বুঝতে অসুবিধা হয় না নির্ঝরের। খানিকক্ষণ পর নীরব বের হয় গাড়ি থেকে। নির্ঝর মিনমিন স্বরে বলে, বাড়িতে এসে পা রাখতে না রাখতেই শয়তান এসে হাজির। নির্ঝরের কথা অর্ণব না শুনতে পেলেও তার দিকে তাকালো। নির্ঝর হেসে বলল, তোমার ভালো লাগে নীলবকে? অর্ণব মাথা নেড়ে না না করলো। নির্ঝর মাথায় হাত বুলিয়ে বলে, এই তো আমার ছেলে, যা ড্যাডির পছন্দ না তা অর্ণবেরও পছন্দ হবে না, কিন্তু বলেই হাঁটু গেড়ে বসলো। অর্ণবের দিকে তাকিয়ে বলল, যা অর্ণবের ড্যাডির পছন্দ না তা অর্ণবের মামির বেশ পছন্দ। অর্ণব দাঁত বের করে হেসে দিল। অতঃপর নির্ঝর একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল। অর্ণবের দিকে তাকিয়ে আবার বলল, চলো দেখে আসি এই নীলব আবার কি করছে। অর্ণবর সাথে সাথে মাথা নেড়ে হ্যাঁ বলল। নির্ঝর অর্ণবের হাত ধরে বেরিয়ে আসে রুম থেকে। বসার ঘরের কাছে এসে দেখতে পায় না কাউকে। নির্ঝর ভ্রু কুচকে বলে, নীলবটা গেল কোথায়? অর্ণব নির্ঝরের শার্ট ধরে টান দেয়।
হাত দিয়ে ইশারা করে মেহেরিনের বেডরুম দেখায়। নির্ঝর অবাক চোখে বলে, সোজা বেডরুমে চলে এসেছে। গম্ভীর মুখে আগায় মেহেরিনের বেডরুমের দিকে। ভেতর থেকে কথা বলার আওয়াজ আসছে। দরজার এই পাশে দাঁড়িয়ে নির্ঝর তা বেশ শুনতে পারছে। নির্ঝর দরজায় আড়ি পাতল। নির্ঝরের দেখা দেখি অর্ণব আড়ি পাতল। ভেতর থেকে নীরবের কথা শোনা যাচ্ছে। এমন একটা ডিসিশন নেওয়া কি ঠিক হয়েছে তোর? মেহেরিন বলছে, তাহলে তুই বলছিস সারা জীবন কেঁদে ভাসিয়ে দিতাম? নির্ঝর ভাবতে লাগলো, কার কথা বলছে, কার জন্য কাঁদবে মেহু? আমি তো বলিনি মেহু। নির্ঝর চোখ দুটো ছোট ছোট করে নিম্ন স্বরে বলে, মেহু তাই বলল। মেহেরিন বলে ওঠে, তাহলে কি? ছেলেটাকে বেশ সুবিধার বলে মনে হচ্ছে না। অর্ণবের কথা কিছু ভেবেছিস? কিভাবে মানিয়ে নিব ওর সাথে? নীরবের কথায় নির্ঝর মুখ ভেঙচি কাটল। অর্ণব মাথা তুলে নির্ঝরকে দেখতে লাগলো। মেহেরিন বলে ওঠে, অর্ণবের জন্যই এই বিয়ে করা। নির্ঝরের সাথে অর্ণব বেশ ভালো করে মানিয়ে নিচ্ছে। সারা জীবন থাকবি বলে ভেবে নিয়েছিস? না, শুধু 1 বছরের জন্যই। 1 বছরে অর্ণব ইমপ্রুভ করলে চলে যাব ওকে নিয়ে। আচ্ছা তুই বল, এতদিন তো কানাডায় ছিলি, সেখানকার খবর কিছু? নির্ঝর মুখ ঘুরিয়ে অর্ণবের দিকে তাকালো। মেহেরিন আর নীরবের কথা তেমন শুনতে পারেনি সে, তবুও নির্ঝরের সাথে তাল মিলিয়েছিল সে। নির্ঝর অর্ণবের হাত ধরে সরে যায় দরজার সামনে থেকে। অর্ণবের মাথায় হাত বুলিয়ে আদর করে তাকে। দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। মেহেরিন আর নীরব বের হলো। অর্ণব মেহেরিনকে দেখে দৌড়ে তার কাছে গেল। মেহেরিন অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলল, মাম্মি অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি অর্ণব, তুমি ড্যাডির সাথে থাকো। নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর কিঞ্চিত হাসলো। মেহেরিনকে আজ অন্যরকম লাগছে। স্যুটটা তার হাতে ঝোলানো। নির্ঝর চোখ ঘুরিয়ে তাকালো নীরবের দিকে। নীরব তাকেই দেখছিল। হুট করেই মৃদু হাসলো সে। তারপর মেহেরিনের দিকে তাকিয়ে বলল, আমি গাড়ি বের করছি। মেহেরিন মাথা নাড়ালো। অর্ণবকে নিয়ে নির্ঝরের কাছে এলো। নির্ঝরের হাতের কথা জিজ্ঞেস করলো। অর্ণবকে বলে গেল নির্ঝরকে যেন না জ্বালাতন করে। অফিসের উদ্দেশ্যে পা বাড়ায় মেহেরিন। খুব অদ্ভুতভাবে নির্ঝর জিজ্ঞেস করে বসে, কখন ফিরবে মেহু? মেহেরিন খানিকটা চমকে পিছনে ফিরল, তবুও স্বাভাবিক ভঙ্গিতে বলল, রাত হবে, তবে বেশি না, নিজের খেয়াল রাখবেন। মাঝখানে অর্ণব বলে ওঠে, টাটা মাম্মি। দুজনের কথার অবসান ঘটল। মেহেরিন হাত নাড়িয়ে বেরিয়ে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে দুজনকে এক গাড়িতে করে বেরিয়ে যেতে দেখল নির্ঝর। নির্ঝরের ঘরে বিছানায় বসে ছবি এঁকে চলেছে অর্ণব। নির্ঝর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়ির কাঁটা 8টার দিকে ছুঁই ছুঁই। 8টা হয়তো বেজে যাবে। ঘরটার চারিদিকে চোখ বুলিয়ে হেসে দিল নির্ঝর। পুরোটা ঘর অগোছালো। এখন তার নিশ্চিত মনে হচ্ছে এটা তারই ঘর। পুরোটা ঘর জুড়ে খানিকক্ষণ আগেই 2 বাপ ছেলে মিলে নেচেছিল। সন্ধ্যার সময় বেলি ফুল গাছে পানি দেবার কথাটা ভুলে গেল নির্ঝর। চট করেই তা মনে পড়ল। বিছানা ছেড়ে উঠে গেল ব্যালকনির দিকে। আলো না জ্বালানোর কারণে সবটা অন্ধকার। নির্ঝর আলো জ্বালিয়ে এক মনে গাছে পানি দিচ্ছে। ফুলের গন্ধে চারিদিক মম করছে। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে ঘ্রাণ নিচ্ছে। গাড়ি বাড়ির ভেতর ঢুকলো। গাড়ির আওয়াজ পেয়ে অর্ণব চট করে বিছানা থেকে নেমে দৌড় দিল। নির্ঝরও চলল তার পিছু পিছু। মেহেরিন সবে বাড়িতে ঢুকলো, তৎক্ষণাৎ কানে ভেসে আসলো মিষ্টি সেই গলায় আওয়াজ, মাম্মি মাম্মি। মেহু একগাল হেসে জড়িয়ে ধরে অর্ণবকে। তার ছোট কপালে চুমু খেয়ে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর মৃদু হাসলো। খাবার টেবিলে 3 জন বসে আছে। খাবার টেবিলটা অনেক বড়। তার এক কোণায় এই 3 জন দখল করে আছে। মিস মারিয়া খাবার পরিবেশন করে চলে গেছে। মেহেরিন একটু পর পর অর্ণবের মুখে খাবার দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। নির্ঝর আর চোখে সবটা দেখছে। দেখতে দেখতে অবশ্যই ভালো লাগছে। দিন কেমন কাটলো তোমার? ভালো। আর কি বলবে বুঝে উঠতে পারলো না। ফোনটা তখনই বেজে উঠল। স্ক্রিনে মা নামটা ভেসে উঠল। নির্ঝর টেবিল ছেড়ে উঠে চলে গেল। এই নিয়ে 5 বার ফোন করেছে নীলিমা। ঘরের ছেলে দূরে থাকায় ঘরটা কেমন খারাপ লাগছে। নির্ঝরের গলার আওয়াজে নীলিমা যেন প্রাণ ফিরে পেল। কি করছিস? খেয়েছিস? খেতেই বসেছিলাম। ও তাহলে খেয়ে নে, পরে কথা বলবো। না, আমার খাওয়া প্রায় শেষ। তুমি কি করছো বলো? কিছু না। না না না, তা কি করে হয়? তুমি নিশ্চিত কিছু করছিলে। তো কি করছিলাম আমি? আমাকে মিস? আর কি? হ্যাঁ,
তুই বাড়ি থেকে যাবার পর বাড়িটা পুরো শান্ত। এখন জানিস? একটু বেশি শান্ত। তাই একদিন যেতে না যেতেই 5 বার ফোন করলে। আমি ফোন করি বলে তুই বিরক্ত হচ্ছিস? ওহ মম, তুমিও না। নীলিমা একটা দীর্ঘশ্বাস ফেলল। নির্ঝর উপাস থেকে বলে ওঠে, ড্যাড এসছে? না, এখনো আসেনি। পুরো বাড়িতে তুমি কি একা আছো? না, মানুষজন তো আছে। কেন? থাকুক, বাড়ির আসল লোক তো নেই। বাড়ির পেছনের দিকে একদম যাবে না, ঠিক আছে? কেন? আহা, সেখানে একটা আম গাছ আছে না? তো আম গাছের পেট নিয়ে তোমাকে নিয়ে যাবে, আর সে আমার মম হয়ে আমার ড্যাডের সঙ্গে সংসার করবে। এই কথা জানো না তুমি? নির্ঝর? নির্ঝর জোরে জোরে হাসতে লাগলো। নীলিমা বুঝতে পারলো ছেলে তার মন ভালো করার চেষ্টা করছে। একটা মাত্রই ছেলে তার, খুব আদরের। আর যে কখনো সন্তান নেবার চেষ্টা করেনি তা না, কিন্তু সে আর মা হতে পারবে না তো কি? এই একটা ছেলে নিয়ে কি জীবন পার করতে পারবে না? অর্ণব ঘুমিয়েছে কিছুক্ষণ আগেই, নির্ঝরের ঘরেই ঘুমিয়েছে তাকে জড়িয়ে ধরে। নির্ঝর একটা গল্পের বই শুনিয়েছিল তাকে, তাই শুনতে শুনতে ঘুম। দরজায় কড়া নাড়ল মেহেরিন। নির্ঝর উঠে বসলো, অর্ণবকে কোলে করে নিয়ে গেল নিজের ঘরে। নির্ঝর অবশ্য চেয়েছিল এখানেই থাক, কিন্তু মুখে বলতে পারল না। মেহেরিন যেতেই নির্ঝর বিছানার পাশ থেকে বিয়ারের বোতলটা বের করলো। বিয়ারের বোতলটা মুখে দিতেই দরজা এবার নকছাড়াই সরাসরি খুলে গেল। নির্ঝর দরজার দিকে তাকিয়ে দেখলো মেহেরিন দাঁড়িয়ে আছে। নির্ঝর বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে রইল। বিয়ারের বোতলটা নামিয়ে পেছনে নিল। ভাগ্যিস মেহেরিন ফোন টিপতে টিপতে ঢুকলো, তাই নির্ঝরকে খেয়ালও করেনি। নির্ঝর হেসে বলে ওঠে, আরে মেহু যে। মেহেরিন এবার নির্ঝরের দিকে তাকালো, অতঃপর পা বাড়িয়ে রুমে ঢুকলো। নির্ঝর ধপ করেই বিছানায় বসে পড়ল। মেহেরিন ফোন টিপতে টিপতে সোফার কাছে এসে বসলো। নির্ঝর বিয়ারের বোতলটা যেভাবে হোক লুকিয়ে মেহেরিনের দিকে তাকালো। ঠিক তৎক্ষণাৎ মেহেরিনও তাকালো তার দিকে। নির্ঝর নিজের হাত ধরে বলে ওঠে, আহ, কি হয়েছে? হাতটা খুব ব্যথা করছে। মেহেরিন উঠে দাঁড়িয়ে বলল, হঠাৎ? হঠাৎ 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 না তো। তাহলে এতক্ষণ তো ব্যথা ছিল না। আপনার তো হাতে নড়াচড়া বারণ। কি করতে চাচ্ছিলেন? নির্ঝর চোখ মুখ শক্ত করে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিনের নির্ঝরের কাছেই আসতে লাগলো। নির্ঝর চট করে উঠে মেহেরিনের সামনে দাঁড়িয়ে গেল। মেহেরিন ভ্রু কুঁচকে নির্ঝরের হাতের দিকে তাকিয়ে বলল, ব্যথা কি খুব বেশি? ডাক্তারকে ফোন করব? না না, এত বেশি না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। হ্যাঁ হ্যাঁ, বসছি। নির্ঝর গিয়ে সোফায় বসলো। মেহেরিন বলে উঠে, সোফায় বসছেন কেন? বিছানায় আরাম করে বসুন। না, আমি এখানে ঠিক আছি। মেহেরিন এসে পাশে বসলো। চুলগুলো কানে গুজে নির্ঝরের হাত ধরল। নির্ঝর অভিনয় করে চেঁচিয়ে বলল, আস্তে আস্তে। কেন নড়াচড়া করতে গেলেন বলুন? দরকার ছিল তাই। কিসের এত দরকার? আমি ছিলাম, আমাকে বলতে পারতেন। না, তোমাকে বলা যাবে না। কেন বলা যাবে না? এমনি। মানে? কিছু না। কি লুকাচ্ছেন আপনি? মেহেরিনের কথা শুনে নির্ঝরের মনে হলো গলা শুকিয়ে গেল। সে শুকনো ঢোক গিলে বলল, এইভাবে বলবে না। আপনি এমন করছেন কেন? কি এমন জিজ্ঞেস করলাম আমি? নির্ঝরের মুখ ঘুরিয়ে ফেলল। মেহেরিন নির্ঝরের দিকে তাকাতে গেল, সে আবারও মুখ ঘুরিয়ে ফেলল, কারণ সে ভয় পাচ্ছে। মেহেরিন বিছানার কাছে গেলে বিয়ারের বটল দেখলেই সর্বনাশ। না, এই ভাঙা হাতেই তাকে ঘর থেকে বের করে দেবে। মেহেরিন উঠে দাঁড়ালো, বলে ওঠে, আপনি বসুন, আমি ওষুধ নিয়ে আসছি। ওষুধের সময় হয়ে গেছে। নির্ঝর সাথে সাথে মেহেরিনের দিকে ঘুরল, অতঃপর তাকালো বিছানার দিকে। ওষুধ বাক্সর পেছনেই বিয়ারের বটল। এখন মেহেরিন সেখানে গেলে তো ষাঁড়ে সর্বনাশ হয়ে যাবে। নির্ঝর চট করে উঠে দাঁড়িয়ে বলে, আমি তো ওষুধ খেয়ে নিয়েছি। ওষুধ খেয়েছেন? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি। ও আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়ুন, ঠিক আছে? আর যন্ত্রণা কি এখনো করছে না কমেছে? না না, যন্ত্রণা কমে গেছে। তুমি বরং চলে যাও, আমি এখন ঘুমাবো একটু। ভীষণ ঘুম পাচ্ছে আমার। হ্যাঁ, আমি। বলার আগেই নির্ঝর মেহেরিনকে টেনে ঘর থেকে বের করে দেয়। অতঃপর জলদি বিয়ারের বটলটা সরিয়ে আলমারিতে রেখে দেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। ইস, কত বড় বিপদ থেকে বেঁচে গেছে।
সে নির্ঝর চেঞ্জ করার জন্য বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড় একবার ডানে নেয় আর একবার বামে। আলমারির কাছে গিয়ে নাইট ড্রেস বের করে, অতঃপর ধীরে ধীরে গায়ের শার্টের বোতাম খোলে। শার্টের অর্ধেক শরীর থেকে আলাদা করার বাকি অর্ধেক আলাদা করতে পারে না সে, হাতের ব্যথার কারণে সম্ভব হচ্ছে না। এরকম অর্ধেক শার্ট পরেই বসে থাকে বিছানায়। বাড়িতে থাকতে ড্যাড সাহায্য করতো, কিন্তু এখন কাকে বলবে সে? এসব ভেবেই নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে। দরজা খোলার শব্দ আবারও পায় নির্ঝর। দাঁড়িয়ে দেখে মেহরিন। মেহরিন নির্ঝরকে দেখে ভ্রু কুঁচকে নেয়। নির্ঝর খানিকক্ষণ মেহরিনের দিকে তাকানোর পর বুঝতে পেরে সাথে সাথে ঘুরে যায়। নির্ঝর চোখ বন্ধ করে বলে ওঠে, কি শুরু করেছো কি মেহু? একটু পরপরই তো। আমার ফোন নিতে এসেছিলাম, আমাকে বের করে দিয়েছেন, কিন্তু ফোন তো নিতে দেননি। বলেই মেহরিন সোফার কাছ থেকে ফোনটা দরজার সামনে দাঁড়িয়ে বলে, আচ্ছা, আপনার এই অবস্থা কেন? এভাবে অর্ধেক শার্ট পরে বসে আছেন যে? নির্ঝর বিরক্ত হয়ে ঘুরে বলে, অর্ধেক শার্ট পরে বসে থাকিনি, খোলার চেষ্টা করছি, আর এতটুকুই আমি সফল হয়েছি। কেন? এই আমার হাতের কারণে। বাড়ি থাকলে ড্যাড সাহায্য করতো, কিন্তু এখন। আমি হেল্প করব? নির্ঝর এক পা পিছিয়ে পা জোরে জোরে ঝাঁকিয়ে বলে, না না। মেহরিন চোখ ঘুরিয়ে এগিয়ে নির্ঝরের কাছে আসতে থাকে। নির্ঝর পিছুতে পিছুতে ধপাস করে পড়ে যায় বিছানায়। মেহরিন নির্ঝর সামনে দাঁড়িয়ে মুখ ভেঙচি কেটে নির্ঝরের হাত ধরিয়ে উঠে বসায়, অতঃপর নির্ঝরের অর্ধেক পড়ে থাকা শার্টটা খোলার চেষ্টা করে। নির্ঝর নড়াচড়া শুরু করে দেয় আর বলতে থাকে, মেহু ধীরে, আমার হাতে কিন্তু ব্যথা পাচ্ছি। এই চুপ করুন তো, উঠে দাঁড়ান। নির্ঝর উঠে দাঁড়ায়। মেহরিন নির্ঝরের শার্টটা খুলে দিয়ে আর একটা শার্ট তার গায়ে পরিয়ে বোতাম লাগিয়ে থাকে। নির্ঝর অদ্ভুত চাহনিতে দেখতে থাকে মেহরিনের দিকে। মেহরিন নির্ঝরের দিকে তাকাতেই নির্ঝর মুখ সরিয়ে নেয়। মেহরিন শক্ত গলায় বলে ওঠে, এত রিয়েক্ট করার কিচ্ছু হয়নি, আপনি এতটাও হট নন, ঠিক আছে? কি কি বললে তুমি আমায়? যা শুনেছেন তা। বলেই মেহরিন ফোন নিয়ে বের হয়ে গেল। যাবার আগে ধপাস করে দরজাও লাগিয়ে দিয়ে গেল। নির্ঝর মিনমিন করে বলল, আমি হট না দেখতে? বলেই আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজেকে দেখতে লাগলো, একবার এপাশ একবার ওপাশ ঘুরেও দেখলো খানিকক্ষণ, অতঃপর বলে ওঠে, কোন দিক দিয়ে হট নই আমি? এই মেয়েটা কি বলে গেল? চোখ নেই নাকি ওর? আজ পর্যন্ত এই কথা আমাকে কেউ বলেনি। আর ও নিজের চুল টেনে ধপাস করে নিচে বসে পড়ল নির্ঝর। চুল এলোমেলো করে ঠোঁট দুটো কামড়ে ধরল। মেহুর এই কথা তার মোটেও পছন্দ হয়নি। কিভাবে বলতে পারলো সে? উঠে গিয়ে বিয়ারের বটলটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। আকাশের দিকে তাকিয়ে বিয়ার খেতে লাগলো সে। হুট করেই মনে পড়ল একটি কথা। নীরব আর মেহরিন কারোর সম্পর্কে কথা বলছিল, কিন্তু কে সে? মেহরিনের অতীত। মেহরিন দুই হাত বাহুতে গুজে পার্কে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি হচ্ছে পার্কের গেটের দিকে। হয়তো কারো আসার কথা। এর মাঝেই পার্ক খালি হয়ে যাচ্ছে। হবারই কথা। আকাশে যে সন্ধ্যা নেমে গেছে, গধূলিবেলা শুরু হলো যে। মেহরিন হাতের দিকে চোখ বুলালো। ইস, ঘন্টার কাঁটা 6টার দিকে ছুঁই ছুঁই, অথচ তার আসার কথা ছিল 5টায়। এতটা দেরি কি মানুষ করে? বেশি থেকে বেশি হলে 10 মিনিট, পুরো 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখলেন আমায়। টাইম সেন্স বলে কি কিছু নেই? রাগে কম্পিত হলো মেহরিনের পুরো শরীর। চট করেই ফোনটা বেজে উঠল। চোখ বুলিয়ে দেখল অর্ণব। ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে অর্ণবের বিষণ্ণ স্বর এলো তার কানে। মাম্মি। কি হয়েছে অর্ণব সোনা? মাম্মি। এই তো মাম্মি এক্ষুনি এসে পড়বে। অর্ণব সোনা কি রাগ করেছে? অর্ণব ফোনটা রেখে উঠে গেল। ঘরের দরজা ওপাশ থেকে ধপাস করে বন্ধ করে বসে রইল। খুব রেগে আছে সে। মিস মারিয়া পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে কানের কাছে নিতেই ওপাশ থেকে মেহরিন বলল, খুব কি রেগে আছে? জি ম্যাম, কখন থেকে খেতে বলছি, কিছু খাচ্ছে না, ঘরে দরজা বন্ধ করে বসে আছে। মেহরিন চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আসছি, তুমি একটু দেখে রাখো। জি ম্যাম। ফোনটা ব্যাগে রেখে সামনে তাকালো। অনেকক্ষণ হলো বাসা থেকে বেরিয়ে গেছে। অর্ণবের সাথে একটু কথাও হয়নি তার। ইস, ভারী অন্যায় হয়ে গেছে। অর্ণবের ছোট মনটা খুব কষ্ট পেয়েছে।
মেহেরিন আবারও ঘড়ির দিকে তাকালো। পুরো 6:30 সেকেন্ড হলো। মেহেরিন ঠিক করে নিল আর মাত্র 5 মিনিটই দাঁড়াবে সে, এরপর আর না। মেহেরিন বেঞ্চে এসে কঠিন মুখ করে বসে রইল। 1 মিনিট হবার আগেই কাউকে ঢুকতে দেখা গেল। সে দৌড়ে আসছে মেহেরিনের কাছে। তাকে চিনতে ভুল হলো না তার। উঠে দাঁড়িয়ে গেল মেহেরিন। সে এসে মেহেরিনের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। মেহেরিন সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। খানিকক্ষণ পর মেহেরিনের সামনে এসে দাঁড়ালো। মেহেরিন মুখ ঘুরিয়ে নিল। মেহেরিনের থুতনিতে হাত রেখে খানিকটা ঝুঁকে বলে ওঠে, मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। এই সময় এমন গান শুনে মেহেরিনের রাগী মুখেও হাসির রেখা দেখা দিল। সে এবার 2 লাইন গাইতে গাইতে মেহেরিনের হাত ধরে ঘুরিয়ে নিল। অতঃপর 2 হাত তার কোমরে রেখে মেহেরিনের দিকে তাকিয়ে রইল। মেহেরিন শীতল গলায় বলে ওঠে, হেসেছি মানে এই না যে আমার রাগ কমে গেছে। ভ্রু কুঞ্চিত হলো তার। বলে ওঠে, তুমি রেগে আছো কেন? এটা আবার জিজ্ঞেস করছো? না মানে মেহেরিন হাতের ঘড়িটা তার দিকে এগিয়ে বলে ওঠে, দেখো কয়টা বাজে? 6টা বাজে। আসার কথা ছিল কখন? 5টায়। পুরো 1 ঘন্টা এখানে বসিয়ে রাখলে তুমি। সে নিজের ঘড়ি মেহেরিনের দিকে ঘুরিয়ে বলে ওঠে, কোথায়? এই দেখো 5টাই তো বাজে। মেহেরিন ঘড়ির দিকে তাকালো। অতঃপর তার মুখের দিকে তাকালো। আধারের মাঝে উপরে জ্বলে থাকা লাল রঙের বাল্বতে তার চেহারা দেখা যাচ্ছে। মেহেরিন বাঁকা হেসে বলল, তুমি ঠিক কতটা বোকা ভাবো আমায় বলো তো? আসার আগে নিজে যে ঘড়ির টাইম বদলে আসোনি তা কি আমার কাছে অস্বীকার করছো? সে এবার লজ্জিত হলো। লজ্জা মাখা মুখে হেসে দিল। মেহেরিন মুগ্ধ চোখে তাকিয়ে রইল সে হাসির দিকে। ইচ্ছে করছে আবারও তার প্রেমে পড়তে। হাসতে হাসতে উষ্ণ গলায় বলে ওঠে, সরি, আমি বুঝতে পারিনি তুমি এত তাড়াতাড়ি ধরে ফেলবে। খুব ভালো বুঝো তুমি আমায়, আর এজন্যই তো তোমায় এত ভালোবাসি। হয়েছে, রাখো তোমার এসব। দেরি করেছো, এখন শাস্তি পাবে। জো হুকুম মেরি জান। বাসায় দিয়ে আসো আমাকে। মুখটা মলিন হয়ে গেল তার। বলে ওঠে, আমি তো এটা আশা করিনি। এখনই তো এলাম আর এক্ষুনি চলে যাচ্ছ? যেতে হবে। অর্ণব এখনো কিচ্ছু খায়নি, দরজা বন্ধ করে বসে আছে। আমি না যাওয়া অব্দি কিচ্ছু মুখে তুলবে না সে। এত ছোট বাচ্চার এত রাগ? কার ছেলে দেখতে হবে তো। বিরক্তির ছলে কথাটা বললেও মেহেরিন তা বুঝতে পারল না। হ্যাঁ তাই তো। তাহলে তুমি এখন ওর জন্য আমাদের ডেট নষ্ট করছো? উফ, তুমি বেশি কথা বলছো, চলো তো। বলেই মেহেরিন তার হাত ধরে টেনে গাড়ির কাছে আনলো। মেহেরিন বুঝতে পারল না তার মনে কি চলছে। সে অর্ণবের প্রতি ভারী ক্ষিপ্ত। এই ক্ষিপ্ততা একদিনের নয়, বহুদিনের। এতদিনের জমিয়ে রাখা ক্ষিপ্ততা কখন যে বড় আকার ধারণ করে বিস্ফোরিত হবে তার ক্ষতি সম্পর্কে মেহেরিনের তখনও কোনো ধারণা নেই। কোনো বাচ্চার প্রতি এত রাগ কেউ পুষিয়ে রাখতে পারে বলে মেহেরিনের জানা নেই। গাড়ি ড্রাইভ করছে সে, আর তার বাহু জড়িয়ে ঘাড়ে মাথা রেখে বসে আছে মেহেরিন। গাড়ি চলছে নিজ গতিতে। একটু পরপর সে তাকাচ্ছে মেহেরিনের দিকে, আর মেহেরিন সামনের আয়নার দিকে। সব লক্ষ্য রাখছে সে। মেহেরিন বলে ওঠে, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে হয় স্যার, না হলে অ্যাক্সিডেন্ট করবেন। সে গাড়ির সামনের আয়নার দিকে তাকালো। মেহেরিনকে দেখে হেসে বলে ওঠে, দুজনে একসাথে মরলে সমস্যা হবে না ম্যাডাম? আমার কথা রিপিট করছো? কই না তো। হ্যাঁ হ্যাঁ করছো। মেহেরিন ভেঙচি কেটে মুখ সরিয়ে ফেলল। সে হাত দিয়ে তার মুখ ঘুরিয়ে আয়নার দিকে তাকিয়ে থাকতে বলল, পক্ষান্তরে মিস মারিয়া কল করেই যাচ্ছে। মেহেরিন ফোন রিসিভ করে বলেছে সে কাছেই আছে, এসে পড়বে। এ কথা দরজার ওপাশ থেকে বলার পরও দরজা খুলল না অর্ণব। সে দৌড়ে এসে ব্যালকানিতে দাঁড়ালো। ছোট ছেলের মনটা মায়ের জন্য অপেক্ষা করতে থাকলো। গাড়িটা এসে বাড়ির সামনে দাঁড়ালো। মেহেরিন বিদায় দিয়ে গাড়ি থেকে নামতে নিলে সে হুট করে মেহেরিনের হাত ধরে তার কাছে টানলো। মেহেরিন অবাক চোখে তাকালো। কপালে ভাঁজ পড়ল তার। সে চোখের পাতা ফেলে ফেলে তাকিয়ে রইল মেহেরিনের ঠোঁটের দিকে। বুঝতে অসুবিধা হলো না কি চাইছে সে। মেহেরিন হাত মুচড়াতে মুচড়াতে বলে, কোনো মতে না, ছাড়ো আমায়, এমনি অনেকটা দেরি হয়ে গেছে। আর 2 মিনিট হলে কিছু হবে না। 2 মিনিট? আমি 30 সেকেন্ডও দেরি করছি না। দেখো, ছাড়ো আমায় বলছি।
সে টুক করে হাতটা ছেড়ে দিল, বলে ওঠে, যাও, দিলাম। মেহেরিন হেসে যেই না গাড়ির দরজা খুলতে যাবে অমনি বুঝতে পারলো গাড়ি লক করা। সে তার দিকে তাকিয়ে রইল। সে বাঁকা হেসে তাকালো মেহেরিনের দিকে। যাও যাও এখন। মেহেরিন একটু কাছে এসে যেই না চাবি আনলক করতে নেবে অমনি সে গাড়ির চাবি খুলে ফেলল। এক হাত দিয়ে তা দূরে সরিয়ে ফেলল। মেহেরিন অসহায় দৃষ্টি তার দিকে নিক্ষেপ করলো, কিন্তু তার মন গলল না। ছেড়ে দাও না। না, তোমার জন্য আজ আমার ডেট নষ্ট হয়েছে। আমার জন্য দেরি করে এসেছিলে তো তুমি। সে চোখ ছোট ছোট করে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন চুলগুলো কানে গুজে দিয়ে হাত রাখলো তার গালে, অতঃপর ধীরে ধীরে তার কাছে যেতে লাগলো। মেহেরিন চোখ বন্ধ করে নিল। সে মেহেরিনের কাছে আসছে, তার শ্বাস পড়ছে মেহেরিনের উপর। দুজনেই খুব কাছাকাছি। হুট করেই তখন মেহেরিনের ফোনটা বেজে উঠল। দুজনেই লাফিয়ে উঠল। সে সিটে হেলান দিয়ে কপালে হাত দিল। মেহেরিন এই সুযোগ গাড়ির চাবিটা হাতে নিয়ে গাড়ি আনলক করে বেরিয়ে গেল। অতঃপর বাইরে দাঁড়িয়ে টাটা দিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। ঠিক তখনই গাড়ি ছেড়ে বেরিয়ে এলো সে। গাড়ির উপর এক হাত রেখে মেহেরিনকে ডেকে বলল, মেহেরিন, কিছু কি ভুলে যাচ্ছ না তুমি? মেহেরিন দাঁতে দাঁত চেপে পিছনে ফিরল। সে গাড়ি থেকে একটু সামনে এসে দাঁড়ালো। মেহেরিন দৌড়ে এসে জড়িয়ে ধরলো তাকে। সেও খুব শক্ত করে জড়িয়ে ধরলো। অতঃপর তাকালো উপরের দিকে। ব্যালকনিতে দাঁড়ানো অর্ণব সব দেখছিল। তার কাছে মনে হয় এই অর্ণবের কোনো সমস্যা নেই, আর বাকি 5টা বাচ্চার মতো না হলেও অনেকটা চালাক সে। আর এই চালাকি তার পছন্দ না। অর্ণবকে সহ্য হয় না তার। পরক্ষণে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অর্ণবের মনে হয় এই লোকটা পচা, সে এসেছে তার থেকে তার মাম্মিকে কেড়ে নিতে। এসবের মাঝে মেহেরিন যে কিনা অন্ধের মতো শুধু ভালোই বেসে গেল। মুখ তুলে তাকালো তার দিকে, বলে উঠল, কখনোই ভালোবাসা কমতে দিও না। আজ পর্যন্ত যাকে যাকে ভালোবেসেছি সবাইকে হারিয়েছি, তুমি হারিও না। সে মেহেরিনের কপালে চুমু খেয়ে বলল, কখনো না। আমার আর তোমার ভালোবাসার মাঝে কাউকে আসতেও দেব না। বলেই উপরের দিকে তাকালো। মেহেরিনের কাছে মনে হলো এই একটা মানুষ যাকে ভরসা করে বেঁচে থাকবে সে। তার হাত ধরেই বাকিটা পথ চলবে কি। কিন্তু এই দরুণ পরিস্থিতি হবে কে জানতো। সে তো পথ চলতে শুরু করার আগেই হাত ছেড়ে চলে গেল। হায় ভালোবাসার কি নির্মম পরিহাস হলো। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো বালিশে। ঘুমের মাঝেই কাঁদছে সে আর বিড়বিড় করে চলছে, যেও না, আমাকে ছেড়ে যেও না। কিন্তু সে চলে গেল, হারিয়ে গেল এই আধারের মাঝে। চট করে চোখ মেরে তাকালো সে। তার এই কল্পনা, স্বপ্ন, ভাবনা সব কিছু তার পুরনো ক্ষতকে জাগিয়ে তোলে। বুকে চিনচিন ব্যথা অনুভব করছে সে। পাশে তাকিয়ে দেখলো অর্ণবকে। সে এখন ঘুমোচ্ছে, কেমন একটু উল্টো হয়ে ঘুমিয়ে আছে। গায়ে চাদরটা এখন আর নেই। মেহেরিন উঠে বসলো, তাকে ঠিক করেই শুয়ে দিল। গায়ে চাদরটাও টেনে দিল। অতঃপর কপালে একটা চুমু খেয়ে বলল, আমার সব তো এখানে, কাকে পাওয়ার মিথ্যা আশা করছি আমি। এই তো আমার জীবন, এখানেই তার শুরু আর এখানেই শেষ। নির্ঝর ঘুম থেকে উঠলো বেশ বেলা করে। অনেকক্ষণ ঘুমালো আজ। অতঃপর ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তার কাছে সবকিছু শান্ত আর নীরব লাগছিল। এমনটা কেন? মেহেরিনের ঘরে কড়া নাড়লো না, দরজা কেউ খুললো না। নির্ঝর হাত দিয়ে ধরতেই ঘরটা নিজ থেকেই খুলে গেল। নির্ঝরের ভেতরে আসার পর বুঝতে পারলো ঘরে কেউ নেই। কি ব্যাপার, সবাই কোথায় গেল? নিচ থেকে আওয়াজ আসছে, হয়তো মিস মারিয়া রান্নাঘরে কাজ করছে। নির্ঝর মাথার চুলগুলো এলোমেলো করে নিচে নামলো। মিস মারিয়া নির্ঝরকে দেখে বলল, গুড মর্নিং স্যার। নির্ঝর হেসে বলল, গুড মর্নিং। মিস মারিয়া 1 কাপ কফি তৈরি করে নির্ঝরের কাছে এনে রাখলো। নির্ঝর কফি হাতে নিয়ে বলল, ম্যাম কোথায়? অফিসে চলে গেছেন। এত সকালে? স্যার, আপনি লেট করে উঠেছেন। অর্ণব বাবা গিয়েছিল ডাকতে, কিন্তু আপনি ঘুমাচ্ছিলেন বলে ম্যাম মানা করে দিয়েছে। ও আচ্ছা। হুট করেই কলিং বেল বেজে উঠল। নির্ঝর কফি মাগে চুমুক দিল। মিস মারিয়া গিয়ে দরজা খুললেন। একজন ছেলে ঢুকলো। নির্ঝরের অতটা খেয়াল করলো না, কিন্তু যখন মিস মারিয়া ছেলেটাকে নিয়ে তার সামনে এনে দাঁড়ালো, নির্ঝর তখন ছেলেটার দিকে মনোযোগ দিলেন। কালো রঙের একটা স্যুট পরা, চুলগুলো বেশ পরিপাটি, আর তার সাথে ছেলেটা বিনয়ী। নির্ঝরকে দেখেই সালাম দিল। নির্ঝরও উত্তর দিল। মিস মারিয়া বলে ওঠেন, স্যার, এই আপনার পার্সোনাল সিকিউরিটি গার্ড, সবসময় আপনার সাথেই থাকবে। আপনার কার ড্রাইভ থেকে শুরু করে সব কিছুই দেখবে। নির্ঝর ছেলেটার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি?
জি, জয়নুল হোসেন। নির্ঝর কিছুক্ষণ চুপ করে রইল, অতঃপর বলে ওঠে,